আজকের ভিডিওটিতে বায়ুমণ্ডলের স্থিতিশীলতা ও অস্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব। জলবায়ুবিদ্যা এবং আবহবিজ্ঞানে বায়ুমণ্ডলের স্থিতিশীলতা অর্থাৎ অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি এবং অস্থিতিশীলতা অর্থাৎ অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। তো বায়ুমণ্ডলের নির্দিষ্ট কোনো বায়ুস্তূপ বা এয়ার পার্সেল উল্লম্বভাবে ওঠানামা করবে নাকি স্থির থাকবে তা এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। এবারে আসা যাক এই স্থিতিশীলতা ও অস্থিতিশীলতা কাকে বলে। স্থিতিশীলতা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে যদি কোনো বায়ুমণ্ডলীয় বায়ুস্তূপকে কোনো কারণে জোরপূর্বক উপরের দিকে ঠেলে দেওয়ার পরও তা আশেপাশের পরিবেশের চেয়ে ঠান্ডা ও ভারী হয়ে পুনরায় নিজের পূর্বস্থানে ফিরে আসে, তবে বায়ুমণ্ডলের সেই অবস্থাকে স্থিতিশীলতা বা স্টেবিলিটি বলে। আর বায়ুমণ্ডলের অস্থিতিশীলতা হলো যদি কোনো বায়ুস্তূপ সামান্য উপরে ওঠার পর আশেপাশের পরিবেশের বায়ুর চেয়ে বেশি উষ্ণ ও হালকা হয়ে স্বয়ংক্রিয়ভাবে এবং তীব্র গতিতে উপরের দিকে উঠতে থাকে, তবে বায়ুমণ্ডলের সেই অবস্থাকে অস্থিতিশীলতা বা ইনস্টেবিলিটি বলা হয়ে থাকে। এবার দেখো এখানে একটি ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রামটির মাধ্যমে এই বায়ুমণ্ডলের স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি যে কন্ডিশনটা সেটা এখানে দেখানো হয়েছে। এরপরে আসি, দেখো এই বায়ুমণ্ডলের স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি তৈরি হওয়ার যে শর্ত বা কন্ডিশনগুলো লাগে সেটা কি। তো প্রধানত তিনটি এই তাপমাত্রা হ্রাসের হার অর্থাৎ ল্যাপস রেটের উপরে ভিত্তি করে এই বায়ুমণ্ডলের স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটির মতন কন্ডিশনটি তৈরি হয়ে থাকে। প্রথমত দেখো এটা হচ্ছে যে এই এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, যেটা হলো এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের প্রকৃত তাপমাত্রা হ্রাসের হার, আর যেটা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার হয়ে থাকে। আর একটা হচ্ছে এই অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট, অর্থাৎ এই অসম্পৃক্ত বা শুষ্ক বায়ুর ওপরে ওঠার সময় যে হারে ঠান্ডা হয়, আর এই হারটা হচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। আর একটা হলো স্যাচুরেটেড অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট, অর্থাৎ এই ঘনীভূত বা সম্পৃক্ত বায়ু ওপরে ওঠার সময় যে হারে ঠান্ডা হয়, আর এর হারটা হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। এবারে আসা যাক কিভাবে এই স্থিতিশীলতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে থাকে। প্রথমে এই স্থিতিশীলতাটা কিভাবে তৈরি হয় দেখো, অর্থাৎ এই রাতে অতিরিক্ত তাপবিকিরণের ফলে ভূপৃষ্ঠ অতিরিক্ত ঠান্ডা হলে, উপরের বায়ুমণ্ডল থেকে ভারী বায়ু নিচে নেমে আসলে, আর শীতল ভূভাগের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হলে বায়ুমণ্ডলে এইরকম স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে থাকে। আর অস্থিতিশীল যে পরিস্থিতি অর্থাৎ ইনস্টেবিলিটি তৈরি হয় যখন এই প্রখর সূর্যকিরণে দিনের বেলা ভূপৃষ্ঠ অতিরিক্ত উত্তপ্ত হলে, শীতল ভূভাগের উপর দিয়ে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হলে, আর বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে তীব্র শীতল বায়ু প্রবেশ করলে এই অস্থিতিশীল পরিস্থিতি বা ইনস্টেবিলিটি মতন কন্ডিশনটি তৈরি হয়ে থাকে। এবারে বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু জানতে হবে, অর্থাৎ এই স্থিতিশীল পরিস্থিতি হলে বায়ুমণ্ডলে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আর অস্থিতিশীল পরিস্থিতি হলে বায়ুমণ্ডলের কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমে স্থিতিশীল। তো স্থিতিশীলতার কারণে বায়ুর কোনো তীব্র উল্লম্ব সঞ্চালন ঘটে না। বায়ুমণ্ডলের এই যে দূষণকারী যে কণা বা পদার্থগুলি সেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকে এবং বিস্তৃত সমান্তরাল মেঘ যেমন এই স্ট্যাটাস বা অল্টো স্ট্যাটাসের মতন মেঘ তৈরি হয়। আর অস্থিতিশীল পরিস্থিতিতে কি হয়, বায়ু প্রচণ্ড উলম্ব গতিবৃদ্ধি দেখা যায়, বায়ু দ্রুত ঘনীভূত হয়ে বিশাল উলম্ব মেঘ যেমন এই কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে, আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয়ে থাকে। এরপরে আসি প্রকারভেদ সম্পর্কে, অর্থাৎ এই স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি কত রকমের হয়ে থাকে। প্রথমত দেখো এই পূর্ণ স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় যাকে ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট স্টেবিলিটি। তো এটা কিভাবে হয়, যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাসের প্রকৃত হার বা এই এনভায়রনমেন্টাল ল্যাপস রেটের মান
অ্যাডায়াবেটিক ল্যাপস রেট এবং স্যাচুরেটেড অ্যাডায়াবেটিক ল্যাপস রেট এই দুটোর থেকে মানে উভয়ের থেকেই যখন কম হয় তখন তাকে অ্যাবসোলিউট স্টেবিলিটি বা পূর্ণ স্থিতিশীলতা বলে। এই অবস্থায় কোনো বায়ুস্তূপ তথা এয়ার পার্সেল শুষ্ক বা সম্পৃক্ত যাই হোক না কেন তা উপরে ওঠার সময় দ্রুত প্রসারিত ঠান্ডা হয়ে চারপাশের পরিবেশের বায়ুর চেয়ে বেশি ভারী হয়ে পড়ে। ফলে বাহিক্য বল প্রয়োগ করে উপরে ঠেলে দেওয়া হলেও বায়ুস্তূপটি উপরে উঠতে পারে না এবং পূর্ব নির্ধারিত স্থানে বা ভূপৃষ্ঠে ফিরে আসে। আর এটি বায়ুমণ্ডলের শান্ত মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় রাখে। অর্থাৎ স্টেবিলিটি যখন হয় তখন বায়ুস্তূপ বা বায়ু স্বতঃস্ফূর্তভাবে উপরে উঠতে পারে না, উঠলেও সেটা আবার নিচে নেমে আসে। এরপরে দেখো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টেবিলিটি কন্ডিশন। এক্ষেত্রে পূর্ণ অস্থিতিশীলতা বা অ্যাবসোলিউট ইনস্টেবিলিটি তৈরি হয়ে থাকে। তো যখন বায়ুমণ্ডলে প্রকৃত তাপমাত্রা হ্রাসের হার এর মান ড্রাই অ্যাডায়াবেটিক ল্যাপস রেটের চেয়ে বেশি হয় তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে অ্যাবসোলিউট ইনস্টেবিলিটি বা পূর্ণ অস্থিতিশীলতা বলে। সাধারণত গ্রীষ্মকালের দিনে তীব্র ভূ উত্তাপের কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত গরম হয়ে পড়লে এই পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই অবস্থায় যে কোনো বায়ুস্তূপ উপরে উঠতে শুরু করলে তা চারপাশের পরিবেশের বায়ুর চেয়ে সর্বদা বেশি উষ্ণ ও হালকা থেকে যায়। এর ফলে বাহিক্য কোনো বল ছাড়াই বায়ুস্তূপটি অত্যন্ত তীব্র গতিতে স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে উঠতে থাকে এবং বিশাল আকৃতির কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে এবং কালবৈশাখী বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ঘটার মতন আবহিক গোলযোগ তৈরি করে থাকে। অর্থাৎ এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা যেটা জানি যেটা হচ্ছে যে বায়ু স্বতঃস্ফূর্তভাবে উপরের দিকে উঠতে পারবে। এরপরে আরেক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় যেটাকে কন্ডিশনাল ইনস্টেবিলিটি বা শর্ত সাপেক্ষ অস্থিতিশীলতা বলা হয়ে থাকে। এক্ষেত্রে বায়ুমণ্ডলের প্রকৃত তাপমাত্রা হ্রাসের হার স্যাচুরেটেড অ্যাডায়াবেটিক ল্যাপস রেট এবং ড্রাই অ্যাডায়াবেটিক ল্যাপস রেটের মাঝামাঝি অবস্থায় থাকে। তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ অস্থিতিশীলতা বলা হয়। এই ক্ষেত্রে বায়ুমণ্ডলের অস্থিতিশীল হওয়াটি বায়ুস্তূপের আর্দ্রতার পরিমাণের উপর শর্ত সাপেক্ষে হিসেবে কাজ করে। বায়ুস্তূপটি যতক্ষণ অসম্পৃক্ত বা শুষ্ক থাকে ততক্ষণ এটি স্থিতিশীল আচরণ করে এবং নিজে থেকে ওপরে ওঠে না, কিন্তু পর্বতের ঢাল বা বায়ু প্রাচীরের ধাক্কায় এটি জোরপূর্বক ওপরে উঠে এই ঘনীভবন তলে পৌঁছে সম্পৃক্ত বা হয়ে গেলে লিনতাপ ত্যাগ করতে শুরু করে। আর এই সম্পৃক্ত হওয়ার সাথে সাথেই এটি চারপাশের বায়ুর চেয়ে উষ্ণ ও হালকা হয়ে পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে উপরে ওঠে, অস্থিতিশীল হয়ে তীব্র ঝড় বৃষ্টি সৃষ্টি করে। আর এক ধরনের অস্থিতিশীলতা দেখা যায় সেটা হচ্ছে সংবহনজনিত অস্থিতিশীলতা বা কনভেকটিভ ইনস্টেবিলিটি। এক্ষেত্রে যখন বায়ুমণ্ডলের কোনো একটি সম্পূর্ণ বা বিস্তৃত বায়ুপুঞ্জকে মানে বায়ুস্তূপকে কোনো পাহাড়ি ঢাল বা ফ্রন্ট এর প্রভাবে জোরপূর্বক উপরের দিকে ঠেলে তোলা হয় এবং তার ফলে সমগ্র বায়ুস্তূপটি অস্থিতিশীল হয়ে পড়ে, তখন তাকে এই কনভেকটিভ ইনস্টেবিলিটি বা পোটেনশিয়াল ইনস্টেবিলিটি বলে। এটি ঘটে যখন বায়ুর স্তরের নিচের অংশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতা থাকে কিন্তু উপরের অংশটি যথেষ্ট শুষ্ক হয়। আর স্তরটি এই উপরে ওঠার সময় এর আর্দ্রতা নিচের অংশ খুব দ্রুত আরেকবার একটু বলছি এই জায়গাটাতে দেখো যে এই স্তরটি মানে উপরে ওঠার সময় এর আর্দ্র নিচের অংশ খুব দ্রুত ঘনীভবন তলে পৌঁছে সম্পৃক্ত হয় এবং ধীর গতিতে ঠান্ডা হতে থাকে। আর অন্যদিকে শুষ্ক ওপরের অংশ দ্রুত ঠান্ডা হতে থাকে। এর ফলে এই স্তরের তলা বা নিচের অংশ ও ওপরের মধ্যে তাপমাত্রার প্রচণ্ড বৈষম্য তৈরি হয় এবং পুরো বায়ু স্তরটি সম্পূর্ণভাবে অস্থিতিশীল হয়ে তীব্র সংবহনজনিত ঝড় ও অতিবৃষ্টির পরিবেশ তৈরি করে থাকে। তো এই 4 রকম প্রকারভেদ আছে, একটি স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি। এরপরে আসি দেখো নিয়ন্ত্রক, অর্থাৎ কী কী নিয়ন্ত্রক আছে যেগুলো বায়ুমণ্ডলের এই স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি তৈরিতে কাজ করে। প্রথমত ভূপৃষ্ঠের তাপীয় পরিবর্তন।
এটা দেখো এই অস্থিতিশীলতার সৃষ্টিতে কিভাবে ভূমিকা নিয়ে থাকে না, দিনের বেলায় প্রখর সূর্যকিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হলে তার সংলগ্ন নিচের বাতাস খুব গরম হয়ে পড়ে, ফলে নিচের স্তরে তাপমাত্রা দ্রুত কমে, কিন্তু উপরের স্তরে তা হয় না। এতে এই এনভায়রনমেন্টাল ল্যাপস রেট বা ইএলআর এর মান বেড়ে যায় এবং বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে। তারপরে দেখো স্থিতিশীল পরিস্থিতি মানে স্থিতিশীলতার সৃষ্টিতে এটা কিভাবে ভূমিকা নেয়, যে রাতে তাপবিকিরণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ দ্রুত ঠান্ডা হলে নিচের বায়ুস্তরও শীতল হয়ে ভারী হয়ে যায়, আর এতে ইএলআর এর মান কমে যায়, অর্থাৎ এনভায়রনমেন্টাল ল্যাপস রেটের মান কমে যায় এবং বায়ুমণ্ডল অত্যন্ত স্থিতিশীল হয়ে পড়ে। এরপরের যে নিয়ন্ত্রকটি আছে সেটা হচ্ছে তাপীয় সঞ্চালন। অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে দেখো এটা কিভাবে কাজ করে না, যদি বায়ুমণ্ডলের উচ্চ স্তরে শীতল বায়ু প্রবেশ করে অথবা নিম্ন স্তরে উষ্ণ বায়ুর আগমন ঘটে, তবে উচ্চতার সাথে তাপমাত্রার পার্থক্যের হার বেড়ে যায়, যা অস্থিতিশীলতা তৈরি করে। আর স্থিতিশীলতার ক্ষেত্রে যদি বায়ুমণ্ডলে উচ্চ স্তরে উষ্ণ বায়ু প্রবেশ করে অথবা নিম্ন স্তরে শীতল বায়ু প্রবেশ করে, তবে বায়ুমণ্ডল স্থিতিশীল হয়ে ওঠে। বায়ুমণ্ডলের সঞ্চালন যথা ঊর্ধ্বগমন ও অধোগমন এই স্টেবিলিটি ইনস্টেবিলিটি তৈরিতে কাজ করে। তো কিভাবে করে দেখো, প্রথমে এই বায়ুর যদি অধোগমন হয় তাহলে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, আর বায়ুর যদি ঊর্ধ্বগমন হয় তাহলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তো কিভাবে হয় না, এই অধোগমনের ক্ষেত্রে এই উচ্চচাপ অঞ্চলে উপর থেকে বায়ু যখন নিচের দিকে নেমে আসে, অর্থাৎ সাবসিস্টেন্স যখন হয়, তখন তা সংকুচিত ও উষ্ণ হয়ে পড়ে। এর ফলে উপরের বায়ুস্তরে এক ধরনের গরম বাতাসের ঢাকনা তৈরি হয়, যা বায়ুমণ্ডলকে প্রচণ্ড স্থিতিশীল করে তোলে এবং বৃষ্টিপাত বাধা পায়। আর এই বায়ুর ঊর্ধ্বগমনের ক্ষেত্রে দেখো এই অস্থিতিশীলতা যে পরিস্থিতিটা তৈরি হয় সেটা হচ্ছে যে নিম্নচাপ অঞ্চলে বায়ু যখন উপরের দিকে উঠে যায় তখন তা প্রসারিত হয়ে ঠান্ডা হয়। সংকুচিত স্থান থেকে বাতাস উপরে উঠলে তা বায়ুমণ্ডলে অস্থিতিশীলতাকে আরও বৃদ্ধি করে। এরপর আরও একটি নিয়ন্ত্রক আছে, সেটা হচ্ছে এই জলীয় বাষ্প বা আর্দ্রতার সংযোগ। এক্ষেত্রে দেখো বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে তার স্যাচুরেটেড অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট এর মান কমে যায়, আর এর ফলে বায়ুমণ্ডল শর্তসাপেক্ষ অস্থিতিশীলতা তৈরি হওয়া সহজ হয়, কারণ সম্পৃক্ত আর্দ্র বায়ু উপরে ওঠার সময় লিনতাপ ত্যাগ করে, ক্রমাগত উষ্ণ থাকে এবং অবিরত উপরে উঠতে থাকে, আর বিপরীতভাবে শুষ্ক বাতাস বায়ুমণ্ডলকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর ভূপ্রাকৃতিক বাধাও একটি নিয়ন্ত্রকের কাজ করে। তো সেক্ষেত্রে দেখো এই যে পাহাড় বা পর্বতের উপস্থিতি স্থানীয়ভাবে বায়ুমণ্ডলের স্থায়িত্বকে বদলে দিতে পারে। যেমন দেখো এই শান্ত বা স্থিতিশীল বায়ু প্রবাহ যখন কোনো উঁচু পর্বতে বাধা পায় তখন তা জোরপূর্বক ঢাল বেয়ে উপরে উঠতে বাধ্য হয়, আর উপরে ওঠার সময় বায়ুটি শীতল হয়ে ঘনীভূত হয় এবং লিনতাপ ত্যাগ করে। এর ফলে পূর্বে স্থিতিশীল থাকা বায়ুপুঞ্জটি ঘনীভবনের পর অস্থিতিশীল হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপর দেখো বায়ু প্রাচীর ও বায়ু প্রবাহের যে অভিসরণ সেটাও এই ধরনের পরিস্থিতি তৈরিতে কাজ করে। দেখো কিভাবে করে না, যখন দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ মুখোমুখি হয় বা কোনো স্থানে বায়ু চারদিক থেকে অভিসরণ হয়, তখন উষ্ণ ও হালকা বায়ু বাধ্য হয়ে শীতল বায়ুর ওপরে উঠে যায়, আর এই কৃত্রিম ঊর্ধ্বগমন বায়ুমণ্ডলের সাময়িক স্থিতিশীলতাকে বিনষ্ট করে ব্যাপক অস্থিতিশীলতা এবং ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি করে। এবার আসা যাক প্রভাব, অর্থাৎ স্থিতিশীল এবং অস্থিতিশীল যে কন্ডিশনটা তৈরি হলে বায়ুমণ্ডলেতে কী ধরনের প্রভাব পড়ে। দেখো আবহাওয়ার উপরে কি প্রভাব পড়ছে না, স্থিতিশীল পরিস্থিতিতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ বা শান্ত আবহাওয়া হয়, আর অস্থিতিশীল পরিস্থিতিতে কালবৈশাখীর মতন ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং টর্নেডোর মতন ঝড় হয়ে থাকে। স্থিতিশীল মানে মেঘের প্রকৃতি কীরকম থাকে না, মেঘ সৃষ্টি হয় না, স্থিতিশীল পরিস্থিতিতে মেঘ সৃষ্টি হয় না বা হালকা অনুভূমিক স্তরীভূত মানে স্ট্যাটাস মেঘ গঠিত হয়, আর অস্থিতিশীল পরিস্থিতিতে বিশাল উলম্ব অর্থাৎ কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হয়। দূষণের ক্ষেত্রেও এর একটা ভূমিকা আছে,
সেটা হচ্ছে যে স্থিতিশীল পরিস্থিতিতে বায়ু দূষণ ও ধোঁয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি জমে থাকে, আর অস্থিতিশীল পরিস্থিতিতে তীব্র বায়ুপ্রবাহের কারণে দূষক পদার্থগুলি দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে ও পরিষ্কার হয়। বিমান চলাচলের ক্ষেত্রেও এর একটা প্রভাব লক্ষ্য করা যায়। স্থিতিশীল পরিস্থিতিতে বিমান চলাচলের জন্য অত্যন্ত নিরাপদ ও মসৃণ পরিবেশ, আর অস্থিতিশীল পরিস্থিতিতে এই তীব্র যে টার্বুলেন্স তৈরি হয়, যা বিমান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে থাকে। সবশেষে আমরা এই দুটো যে কন্ডিশন, স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটির মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা একটু জেনে নেব। তো দেখো, প্রথমত স্থিতিশীলতার ক্ষেত্রে যে বায়ুর উলম্ব গতি স্তব্ধ থাকে, যা বায়ু বা নিচে নেমে আসে, অর্থাৎ বায়ু স্বতঃস্ফূর্তভাবে ওপরে ওঠে না, উঠলেও সেটা আবার নিচে নামতে থাকে। আর অস্থিতিশীলতার ক্ষেত্রে বায়ু তীব্র বেগে ওপরের দিকে উঠতে থাকে। ল্যাপস রেটের ক্ষেত্রে দেখো সম্পর্কটা এখানেতে ইকুয়েশনের মাধ্যমেতে বলে দেওয়া হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে এই স্থিতিশীলতার ক্ষেত্রে দেখা যায় যে এই যে উৎক্ষিপ্ত বায়ু আশপাশের বায়ুর চেয়ে বেশি ঠান্ডা হয়, আর অস্থিতিশীলতার ক্ষেত্রে উৎক্ষিপ্ত বায়ু আশপাশের বায়ুর চেয়ে বেশি উষ্ণ হয়। আবহাওয়ার কি পরিস্থিতি দেখো হয়, স্থিতিশীলতার ক্ষেত্রে শান্ত, শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হয়ে থাকে, আর অস্থিতিশীল পরিস্থিতিতে ঝোড়ো, দুর্যোগপূর্ণ এবং বৃষ্টিবহুল আবহাওয়া তৈরি হয়। আর বায়ুমণ্ডলের কি অবস্থা দেখা যায়, স্থিতিশীল পরিস্থিতিতে বায়ুমণ্ডলের এক ধরনের ভারসাম্য অবস্থায় থাকে, আর অস্থিতিশীল পরিস্থিতিতে এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ ভারসাম্যহীনতাকে নির্দেশ করে। এই হচ্ছে সম্পূর্ণ বায়ুমণ্ডলের যে স্থিতিশীল এবং অস্থিতিশীল যে পরিস্থিতিটা তৈরি হয় তার সম্পূর্ণ আলোচনা। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।